আজকে আপনাদের কাছে আমি ভিন্ন একটি প্রসঙ্গ তুলে ধরব। সেটা হলো অনেকদিন পর বাংলাদেশে নতুন সরকার এসেছে। আমরা প্রথমে বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাতে চাই। আমরা চাই বাংলাদেশ বান্ধব দেশের উন্নয়নের স্বার্থে সার্বিক যেই প্রকল্পগুলো এবং বাংলাদেশের যে অর্থনীতির যে অবকাঠামোগুলো উন্নয়নের জন্য সর্বপ্রথম যেগুলো প্রয়োজন সেগুলোকে সরকার কঠোরভাবে মূল্যায়ন করবে এবং দেশকে এগিয়ে নিতে সবচাইতে বেশি কার্যকরী যেই পন্থাগুলো সেগুলো সরকার অবলম্বন করবে। আজকে আমার এই ভিডিওটি আমাদের যে নতুন কর্মী বন্ধুরা রয়েছেন, যারা দক্ষ এবং অদক্ষ রয়েছেন, সবার জন্যই উপকারে আসবে। আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি প্রবাসগামী বন্ধু হন, আপনারা যদি প্রবাসে যাওয়ার চিন্তা থাকে, আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো সাথে থাকুন, ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে আমাদের কার্যক্রম নিয়ে আমাদের গভর্নমেন্টের কী করা উচিত এবং আমাদের কি করা উচিত সেগুলো আজকে আমরা জানব। প্রথমত আমরা যদি ধরি প্রেক্ষাপট এবং বাস্তবতা, বাংলাদেশ একটি ছোট্ট কান্ট্রি, এশিয়ার একটি ছোট্ট কান্ট্রি। এখানে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়, এত ছোট্ট একটা দেশে এত পরিমাণ জনসংখ্যা, এর মধ্যে আমরা এত ভালো আছি, এটার জন্য সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি। এবং আমাদের যেই প্রায় 18 কোটি মানুষ রয়েছে, 18 কোটি মানুষের ভেতরে বেশিরভাগই রয়েছে যুবক এবং দক্ষ অদক্ষ মিলিয়ে আমাদের যে একটি বড় ম্যান পাওয়ার রয়েছে, আমাদের যে একটা জনগোষ্ঠী রয়েছে, আমাদের এই জনগোষ্ঠীদেরকে যদি সঠিকভাবে কাজে মূল্যায়ন করা যায়, বাংলাদেশ অতি দ্রুত এবং অনেক অন্যান্য দেশের তুলনায় খুব ভালোভাবে গ্রো করতে পারবে বলে আমি আশা করছি। আমাদের যে জনগোষ্ঠী রয়েছে তাদেরকে বিশাল একটি জনগোষ্ঠী রয়েছে, শিক্ষিত, আধা শিক্ষিত এবং যারা জেনারেল লেবার, সব কিছু মিলে আমাদের একটা বড় একটা অংশ রয়েছে যারা কর্মদক্ষ। আমাদের এই কর্মদক্ষ কর্মীদের জন্য যে আমাদের যদি ব্যবস্থাপনা সঠিকভাবে হয়, আমাদের এই কর্মীরা বিদেশের মাটিতে হোক দেশের মাটিতে হোক আমাদের দেশকে উজ্জ্বল করতে অপরিসীম দায়িত্ব এবং কর্তব্য পালন করবে বলে আমি আশা করছি। আমরা যেহেতু ম্যানপাওয়ার সেক্টর নিয়ে কাজ করি, আমাদের সেই বিষয়ে বেশি ফোকাস থাকাটাই স্বাভাবিক। আমাদের দেশে যে বিশাল বেকার জনসংখ্যা রয়েছে, আমাদের গভর্নমেন্টের উচিত আমাদের এই বিশাল জনসংখ্যাকে কিভাবে দক্ষ করা যায় এবং তাদেরকে পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা কাজের মধ্যে কিভাবে তাদেরকে দক্ষ করে তোলা যায় সে বিষয়ে গুরুত্ব দেওয়া এবং বাংলার পাশাপাশি আমাদেরকে ইন্টারন্যাশনাল ভাষার প্রতিও মনোযোগী হতে হবে। কারণ শুধু মাতৃভাষা দিয়েই বিদেশের মাটিতে একজন নাগরিক, একটা ওয়ার্কার তার যে সঠিক কর্মদক্ষতা রয়েছে সেটা ভাষাগত জটিলতার কারণে প্রকাশ করতে ব্যর্থ হয়। তো সেজন্য আমাদের ভাষার দিকেও অবশ্যই জোরালো নজর দিতে হবে এবং আমাদের যে টিটিসিগুলো রয়েছে সেগুলোতে যে ট্রেনিং দিতে হয়, সেই ট্রেনিংগুলো আমাদের বাস্তবসম্মত ট্রেনিং হতে হবে। সেখানে গিয়ে ক্লাস করার নামে বসে থেকে আবার সময় মতো ফিরে এসে এই টিটিসি ট্রেনিংয়ের কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয়নি। এগুলো শুধুমাত্র অর্থ নষ্ট ছাড়া কিছুই নয় বলে আমি মনে করি। আমাদের এই যে টিটিসি ট্রেনিং সেন্টারগুলোকে কর্মদক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে কাজে লাগানো জরুরি বলে মনে করছি এবং আমাদের যে কর্মী বন্ধুরা রয়েছে তাদেরকে কিভাবে বাংলাদেশের বাহিরে বিদেশে অথবা আমরা যদি বলি প্রবাসে কিভাবে সঠিকভাবে কাজে পাঠানো যায় অথবা কাজের ব্যবস্থা করা যায়, সেজন্য বর্তমান সরকারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে এবং আমাদের কর্মীদের সেক্ষেত্রে নিজেদেরকে প্রস্তুতি এবং যেই দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা অথবা চিন্তা করছে সেই বিষয়ে তাদের যে জেনারেল নলেজ থাকা দরকার সেগুলো নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। বর্তমান সরকারকে আরও একটি বিষয় অবশ্যই জোরালোভাবে গুরুত্ব দিতে হবে, সেটা হলো নতুন শ্রমবাজারের অনুসন্ধান। আপনারা জানেন বাংলাদেশিদের জন্য বাংলাদেশি যে পূর্বেও কর্মী নিয়েছে এমন অনেকগুলো দেশ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে রেখেছে। যদি আমরা সেটা বলি, বাহরাইন, মালয়েশিয়া, কাতারও সে লিপিবদ্ধ সীমাবদ্ধতার ভিতরে নিয়ে এসেছে এবং ওমান, দুবাই, এই শ্রমবাজারগুলোকে কীভাবে দ্রুত খোলা যায়, বাংলাদেশি দক্ষ অদক্ষ কর্মীদেরকে কীভাবে সেখানে কাজের ব্যবস্থা করা যায় সে বিষয়েও সরকারকে
আন্তরিক হতে হবে এবং কূটনীতিক যে তৎপরতা সেটা অবশ্যই বৃদ্ধি করতে হবে। তারই পাশাপাশি অভিবাসন ব্যয় কীভাবে স্বল্প অভিবাসন ব্যয়ে বিদেশি কর্মী নিয়োগ দেওয়া যায় সে বিষয়ে সরকারকে ভাবতে হবে। অবশ্যই আমরা মনে করি সরকার সেখানে দায়িত্বশীল পরিচয় দিবে। উপহাসের অভিবাসন ব্যয় দেখাতে গিয়ে উপহাসের ব্যয় যেন আমাদেরকে না দেখায়, সেই বিষয়ে আমরা আহ্বান থাকবে। আপনারা অনেকেই জানেন 2021 সালের 19শে মে যখন মালয়েশিয়ার সাথে বাংলাদেশের MOU চুক্তি হয়েছিল, সেখানে 78,990 টাকা অভিবাসন ব্যয় ধরা হয়েছিল। বাস্তবতা আপনারা সকলে অবগত। তো আমরা আশা করব এই ধরনের উপহাস করার মতো অভিবাসন ব্যয় যেন আমাদের জন্য ধরা না হয়, সে বিষয়ে আমরা সরকারের কাছে আবেদন করব। আর্থিক সামাজিক নিরাপত্তা আমাদের কর্মীদের অবশ্যই, প্রবাসগামী বন্ধুদের অবশ্যই আর্থিক সামাজিক নিরাপত্তার প্রয়োজন রয়েছে এবং তারা যেই সোর্সের মাধ্যমে বিদেশ গমন করছে তাদের বৈধতা আছে কিনা এবং তারা বিশ্বস্ত কিনা এবং তাদের কাছে যে আর্থিক যে লেনদেনটি হবে সেটা তারা কমিটমেন্ট রক্ষা করবে কিনা সে বিষয়েও গুরুত্ব দিতে হবে। এবং আমাদের যে কর্মী বন্ধুরা রয়েছেন, দক্ষ অদক্ষ যেই হোক, যারা প্রবাসের মাটিতে গিয়ে দেশকে উন্নয়নের জন্য রেমিটেন্স পাঠাবে তাদেরকে সহজ শর্তে ঋণ এবং সুদবিহীন ঋণ দেওয়াটাও সরকারের কর্তব্য বলে আমি মনে করছি। এবং বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর যে প্রক্রিয়াটি, যখন আমরা অলরেডি জানি প্রণোদনা 2.5 আমাদেরকে দেওয়া হয়, সেটা কিভাবে আরও বাড়ানো যায় এবং বৈধ পথে রেমিটেন্স দেশে আসার যে প্রক্রিয়াটি আরও বেশি কীভাবে আনা যায় সে বিষয়ে সরকারের গুরুত্ব থাকতে হবে। এবং আমরা যারা ম্যান পাওয়ার সেক্টর নিয়ে রয়েছি, আমরা যারা প্রবাসগামী কর্মীদের নিয়ে কাজ করি, আমাদের ভিতরে যে গাফলতি রয়েছে, মানুষকে পদে পদে হয়রানি করা এবং মানুষকে বিভিন্ন অজুহাতে ইচ্ছাকৃতভাবে ঘুরানো এবং আর্থিক যে সামঞ্জস্যতা সেটা আমাদের ভিতর থেকে চলে যায়। সেক্ষেত্রে আমরা যারা ব্যবসার সাথে রয়েছি আমাদেরকে আন্তরিক হতে হবে, ব্যবসাকে প্রাধান্য দিয়ে কর্মী বন্ধুদের পরিবারের এবং তাদের কর্মীদের কথা চিন্তা করে আমাদেরকে আরও বেশি সেবা দেওয়ার যে কার্যক্রমগুলো সেগুলো আরও বেশি বাড়াতে হবে এবং আমাদের প্রত্যেকটা কর্মীকে গুরুত্বের সাথে দেখতে হবে এবং আমাদের কর্মীগুলোকে কোনোভাবেই অবহেলা করার কোনো সুযোগ নেই এবং সেই বিষয়ে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। আমাদের একজন কর্মী আমরা বিদেশে পাঠিয়ে দিয়ে নিজের আর্থিক লাভটা গণে ফেলার পরে আমাদের দায়িত্ব শেষ, এই ধরনের যেন কোনো চিন্তা আমাদের ভিতরে না আসে, সেই বিষয়ে আমাদের যে মানসিক উন্নতির দরকার সেটাও আমাদের ভিতরে আনতে হবে। আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমরা যে ব্যবসা করছি আমরা কারো না কারো মাধ্যম দিয়েই করছি, আমরা যে ব্যবসা করছি তারাও আমাদের মাধ্যমে কারো না কারো মাধ্যমেই আসছে, তার মাধ্যমেই আমার রিজিক হচ্ছে, আমার মাধ্যমেই তার রিজিক হচ্ছে। তো আমরা রিজিককে অবহেলা করার কোনো সুযোগ নেই, আমাদের ভিতরে সেই নৈতিকতাটুকু আনতে হবে। আমাদের প্রত্যেকটা কর্মীকে গুরুত্বের সাথে দেখতে হবে, তাদেরকে কীভাবে হয়রানি মুক্তভাবে বিদেশ পাঠানো যায় এবং কাজের নিশ্চয়তা দেওয়া যায় সে বিষয়ে আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে। এবং পরিশেষে আমি আমাদের কর্মী বন্ধুদেরকে বলবো, আপনারা অবশ্যই বিশ্বস্ত মাধ্যমে প্রবাসগামী যে চিন্তা এবং প্রবাসগামী সফলতা সেটা আপনারা অবশ্যই বিশ্বস্ত চ্যানেলে সম্পূর্ণ করবেন, নয়তোবা আপনাকে বিভিন্ন ধাপে ধাপে প্রতারণার শিকার হতে হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আমার অনেক ভুল ত্রুটি অথবা অনেক পয়েন্ট মিসিং থাকতে পারে, অবশ্যই আমি আশা করব আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।